আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গতকালকের ইন্ট্রো সেশনের পরে আমরা আজকে অ্যাকাউন্টিং চ্যাপ্টার প্রথমটি নিয়ে এগোবো। এগোনোর আগে কিছু ইনস্ট্রাকশন যেটা আপনারা ফলো করলে লেকচার শুনে প্রিপারেশন নিতে খুব সুবিধা হবে। প্রথমত হচ্ছে আগে লেকচারটি খুব ভালো করে শুনবেন, শোনার পরে দেন আপনাদের ম্যানুয়ালের প্রথম চ্যাপ্টার থেকে যতটুকু কভার হবে আজকের সেশন থেকে অতটুকু আপনারা বই থেকে একবার দেখে নেবেন। সাথে যতগুলো ইন্টারেক্টিভ কোশ্চেন বা ওয়ার্ক এক্সাম্পল আছে সেগুলো একবার দেখে নেবেন। সেখান থেকে যদি কোনো কোশ্চেন উদ্ভব হয়, ইন্ট্রো সেশনে যেভাবে বলা হয়েছে কোশ্চেনগুলোকে থ্রু করার জন্য ফেসবুক পেজে সেভাবে আপনারা থ্রু করে দেবেন। সো আমরা আজকে ম্যানুয়ালের প্রথম চ্যাপ্টারের আঙ্গিকে সেশন শুরু করতে যাচ্ছি। হুবহু হয়তো চ্যাপ্টারের আঙ্গিকে সেশনগুলো এখানে স্লাইডগুলো এভাবে একেবারে হুবহু হবে না, তবে মোটামুটি সামঞ্জস্যতা আছে, তবে কোনো কিছু বাড়তি ছাড়া কমতি এখানে নাই। Before I start, let me ask you a very simple question. What is accounting? একটু 30 সেকেন্ড নিজেরা ভাবেন। আমি 30 সেকেন্ড একটু পজ দিব যে আপনি নিজে অ্যাকাউন্টিংকে যদি ডিফাইন করতে হয় তাহলে সেটাকে কীভাবে ডিফাইন করবেন। একটু নিজে 30 সেকেন্ড ভাবুন। কোশ্চেন ছিল অ্যাকাউন্টিংকে কীভাবে আপনি ডিফাইন করবেন। যেভাবে ভেবেছেন না কেন, আমি সবগুলোকে সঠিক মনে করছি এবং আমার মনে হয় আপনারা কোথাও কোনো ধরনের ভুল ভাবনা চিন্তা করেন নাই। তবে একটু আমরা ভিন্নভাবে ভাবার চেষ্টা করি। আসুন, যদি আমরা অ্যাকাউন্টিংকে এভাবে ডিফাইন করি, দিস ইজ এ বিজনেস ল্যাঙ্গুয়েজ। এখন একটু হয়তো কারোর মনে কোশ্চেন জাগবে, এটা আবার কেমন ল্যাঙ্গুয়েজ। আপনারা ছোটবেলায় যখন ভাষার সংজ্ঞা পড়েছেন তখন কি বলা হতো যে মনের ভাব প্রকাশ করতে পারে এমন জিনিসকে আমরা ভাষা বলি, এভাবেই জিনিসটাকে ডিফাইন করা হতো। বিজনেসের মনের ভাব তো বিজনেস নিজে এসে প্রকাশ করতে পারে না, সো দ্যাট নিডস সাম এক্সপ্রেশন। সো আমরা যদি উল্টাভাবে বলি অ্যাকাউন্টিং গিভস দ্যাট ইমপ্রেশন টু বিজনেস। এখন একটু খুব লিনিয়ার ফর্মে যদি ভাবনার চেষ্টা করি যে বিজনেস কি, ধরেন আপনি এই সিচুয়েশনে বাসায় বসে আছেন, সো অনেকক্ষণ ধরে চিন্তা করে বের করলেন যে বাসার সামনে জমি আছে, ওখানে কিছু চাষ করা যাক। চাষ করলেন, করে সেখান থেকে যা হলো সেটা মার্কেটে বিক্রি করে দিলেন। ধরেন এটা করতে আপনার 100 টাকা মতো খরচ হলো, আর মার্কেটে যেটাই এখান থেকে তৈরি হলো কেন, শাকসবজি যেটা হোক, সেটা 200 টাকায় আপনি বিক্রি করে দিলেন। এটাকে আপনি কি বলবেন? মাঝখানে যে
100 টাকাকে আমরা বলছি প্রফিট। ওকে, একটু বড় সেন্সে ভাবি। ধরুন এটা একটা ম্যাজিক বক্স। সো বাইরে থেকে কিছু জিনিস এনে এর ভিতরে ইনপুট দেওয়া হয়। এটার নাম আমরা র মেটেরিয়ালস দিলাম। দেন এখান থেকে ইনপুট দেওয়ার পরে একটা সুন্দর প্রোডাক্ট বের হয়। এই প্রোডাক্টটাকে আপনি মার্কেটে সেল করেন। একইভাবে যদি বলি এই প্রসেসে আপনার 100 টাকা খরচ, 200 টাকায় বিক্রি করলেন, তাহলে 100 টাকা হচ্ছে প্রফিট। এখন এই স্টোরিটা, একটা স্টোরি যদি ধরি, কাকে বলতে চান? আর আপনি আপনার বিজনেসকে এই আপনার এই ম্যাজিক বক্সের প্রোডাক্টটাকে বাড়াতে চান, তাহলে আপনি বলতে চান কাকে? ব্যাংকে। আর বলতে চান আপনার নিজের বা আপনার ফ্রেন্ড যদি যারা থাকে, আমরা তাদের নাম দিলাম শেয়ার হোল্ডার। হাতের লেখা একটু উইয়ার্ড হচ্ছে, তো সেটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনি বলতে না চাইলেও আরেকজন আপনার এই কথা জানতে চাইবে, সেটা হচ্ছে ট্যাক্স অথরিটি। এখন আমি যদি বলি যে এনারা হচ্ছে আপনার এই যে এতক্ষণ যা করলেন, এখানে যা করছেন না কেন স্টোরির ইন্টারনাল ইউজার, ব্যাংক হচ্ছে এক্সটার্নাল ইউজার, আর ইনি হচ্ছে ওয়ান সর্ট অফ এক্সটার্নাল or government or regulator। এখন হোল জিনিসটাকে যদি একটু আমরা শর্টকাট করে বোঝার চেষ্টা করি, আপনি একটা কিছু করছেন, সেই করার ফলে আপনার কিছু খরচ হচ্ছে, কিছু ইনকাম হচ্ছে, যার থেকে কিছু প্রফিট জেনারেট হচ্ছে, সেই ইনফরমেশন আবার অনেকে জানতে চাচ্ছে। এখন আমরা আসি, এই যে ইন্টারনাল ইউজার, উনি কি ইনফরমেশন জানতে চান? উনি জানতে চান অ্যাকচুয়াল উইথ প্রসপেক্টিভ। এক্সটার্নাল উনি ফ্যাকচুয়াল অর অ্যাকচুয়াল। আর ইনি কেটে জানতে চান ওনার রেভিনিউর কালেকশনের জন্য যতটুকু ইনফরমেশন প্রয়োজন অ্যাকর্ডিং টু ল, সেটা জানতে চান। এখন এটাকে যদি আমরা আরেকটু লম্বা করি, এগেইন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হাতের লেখার বিশ্রী অবস্থার জন্য। অ্যাকচুয়াল প্রসপেক্টিভ ইনফরমেশনটাকে যদি আমরা এই নামে ডাকি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, এটাকে যদি ফাইন্যান্সিয়াল বলি, তাহলে এটাকে আমরা ট্যাক্স অ্যাকাউন্টিং বলতে পারি। হোল জিনিসটা আমার মনে হয় আপনাদের কাছে কিছুটা হলেও বোধগম্য হলো। এটাকে একটু রিডিউ করে নিলে আপনারা বুঝতে পারবেন। তাহলে একটু যদি আমরা ব্যাকে আসি, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং থেকে আমরা কি কি ইনফরমেশন চাচ্ছি? অ্যাকচুয়ালও চাচ্ছি, সাথে প্রসপেক্টিভ ইনফরমেশনও চাচ্ছি। ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে অলওয়েজ ফ্যাকচুয়াল, অর্থাৎ আমি পাস্ট যেটা করে আসছি, এখানে কিন্তু ফিউচারিস্টিক ইনফরমেশনের খুব বেশি গুরুত্ব নাই। ট্যাক্স অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ল যেটা বলে নিয়েছে সে অনুযায়ী আপনি অ্যাকাউন্টিং করে দেন ট্যাক্স অথরিটিকে দিবেন। সো এখানে ইউজার সম্পর্কে আমাদের একটা ধারণা আসলো। আমরা আবার স্লাইডে ফিরে যাই। এখন যদি আমরা জিনিসটাকে আরেকটু গভীরভাবে চিন্তা করে দেখি, তাহলে এতক্ষণ ধরে অ্যাকাউন্টিংয়ের যে সংজ্ঞা আমরা করছিলাম, সেখান থেকে যদি একটু জিনিসটাকে ব্রডেন করতে চাই, তাহলে ঠিক এটা আসে কিনা যে অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ ফর বিজনেস, ইজ এন ইনফরমেশন সিস্টেম, ডেফিনেটলি যেটা বিজনেসের অ্যাক্টিভিটিকে মেজার করছে,
ইনফরমেশনকে প্রসেস করছে এবং কমিউনিকেট করছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এখন কাদেরকে কমিউনিকেট করছে? ফার্স্টে সে ইউজারকে আইডেন্টিফাই করছে, ইউজারের ইনফরমেশন নিডকে বুঝছে এবং অ্যাকাউন্টিং সিস্টেমটাকে সেভাবে ডিজাইন করে রিপোর্ট করছে এবং ইউজার ওই অনুযায়ী ডিসিশন নিচ্ছে। আমরা যদি ব্যাকে আমাদের ওই খুব খারাপ হাতের লেখাটাতে আবার যাই, সেখান থেকে একটু যদি বোঝার চেষ্টা করি, দেখেন আমার নিড হচ্ছে প্রথমে কার? ইন্টারনাল ইউজারের। তাহলে আমি কি করছি? তার নিড বুঝছি, তার নিড হচ্ছে অ্যাকচুয়াল প্রসপেক্টিভ, দুইটা ইনফরমেশনই প্রয়োজন। তো সেই অনুযায়ী আমি কি অ্যাকাউন্টিংটা করছি, এটাকে বলছি ম্যানেজারিয়াল ইনফরমেশন, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, এবং সেই অনুযায়ী আমি তাকে রিপোর্ট দিচ্ছি। ট্যাক্সের ক্ষেত্রে আমার ভিন্ন, আমি ল অনুযায়ী তার রিপোর্ট হচ্ছে ল কী বলেছে সে অনুযায়ী তাকে ইনফরমেশন দিতে, তো সেই অনুযায়ী ইনফরমেশন প্রসেস করে আমি তাকে ইনফরমেশনগুলো ডেলিভার করছি। কি পয়েন্ট এখানে আছে? ইউজারের ডিসিশন। এটাকে একটু আমরা থটে রেখে দিয়ে আমরা এবার ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের, দিস ইজ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং উই আর টকিং, নট ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। দিস ইজ অ্যাকাউন্টিং। আপনারা যখন এমআই পড়বেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন, দ্যাট ইজ ডিলস উইথ দ্য ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। যখন ট্যাক্স পড়ছেন ওটা ট্যাক্স অ্যাকাউন্টিং বা ট্যাক্স রিপোর্টিংয়ের ক্ষেত্রে ওটা কাজে লাগছে। সো উই আর কমপ্লিটলি অ্যাওয়ার অ্যাবাউট দ্য we have to think about the financial reporting which needs to the in a sense internal users, in a sense external users, some extent internal user, because the shareholder also wants to know what is happening, the factual information, but they need also the prospective information. So সেই অনুযায়ী যদি আমরা অবজেক্টিভকে বিচার করতে চাই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভ কি, আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী, যেটা 2018 মার্চ মাসে কিছু ম্যাসিভ চেঞ্জের মাধ্যমে এসেছে, সেখানে অবজেক্টিভটাকে একটু ডিফারেন্টভাবে ডিফাইন করা হয়েছে। একটু ভালো করে দেখেন, আমরা আগের যে স্লাইডটাতে ছিলাম সেটার সাথে যদি ম্যাচ করি, দেখেন এখানে কীভাবে বলছে, টু প্রোভাইড ফিনান্সিয়াল ইনফরমেশন। লাস্টে কী দরকার ছিল? ফিনান্সিয়াল ইনফরমেশন দরকার ছিল, দ্যাট ইজ ইউজফুল টু দি ইউজার্স, ওই ইউজারের নিড অনুযায়ী, টু মেকিং ডিসিশন, ডেফিনেটলি সে মেকিং ডিসিশনের জন্য যাচ্ছে, রিলেটিং টু প্রোভাইড দ্য রিসোর্সেস টু দ্য এন্টিটি, সে এন্টিটিতে কী রিসোর্সেস দিবে সেটার জন্য ডিসিশন নিবে, সেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তার প্রয়োজন যেটা তার জন্য ইউজফুল হয়। এখন ডিসিশনগুলো কী হতে পারে? আমরা স্লাইডের দিকে না থেকে নিচে দিয়ে নিজেরাই ভাবি। তার আগে একটা কথা বলে নিই, যখনই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের কথা বলবো, ডেফিনেটলি আইএস বা আইএফআরএস এর রেফারেন্স দিয়ে আমরা আসবো, বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা ইন্টারন্যাশনাল আছে সেটা দিয়ে। সাথে সাথে এটাও চিন্তা করতে হবে, কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএফএস, আইএস, আইএফআরএস, এটা সবসময়ই কমার্শিয়াল অর্গানাইজেশন অর্থাৎ লিমিটেড কোম্পানিগুলোকে মাথায় রেখে করা হয়। সো আমরা যখনই চিন্তা করব লিমিটেড কোম্পানিজ অর্থাৎ কমার্শিয়াল অর্গানাইজেশনের কথা চিন্তা করেই করব, অন্য কোনো অর্গানাইজেশন, ফর্মের অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোর কথা চিন্তা আমরা না করলেই ভালো হবে। তাহলে আপনাদের বুঝতে, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হতে আরও বেটার হবে। ইউজার্স ডিসিশন ইনভলভস অ্যাবাউট কী ডিসিশন সেটাই। এখন যদি ওইভাবে চিন্তা করি যে আপনি একজন শেয়ার হোল্ডার হয়ে, আমরা 3 ধরনের লোককে ওখানে দেখেছিলাম। সো আপাতত আমরা 2 ধরনের লোককে চিন্তা করি। একটা হচ্ছে আপনি শেয়ার হোল্ডার অ্যান্ড প্রসপেক্টিভ শেয়ার হোল্ডার হতে পারেন, আর 2 নম্বর হচ্ছে আপনি এক্সটার্নাল। সো এক্সটার্নাল হিসেবে আমরা এখানে ব্যাংক বা লেন্ডারদেরকে চলতে চিন্তা করতে পারি। তো সেভাবে যদি চিন্তা করি, তাহলে চিন্তা করে দেখেন একটা অর্গানাইজেশনে একজন শেয়ার হোল্ডার কী ভাববেন। তিনি ভাববেন যে তার শেয়ার, ওখানে যদি এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছেন, তিনি ভাববেন যে কোম্পানির অবস্থাকে আইদার আমি শেয়ার রাখবো কি রাখবো না, দ্যাটস ওয়ান ডিসিশন, অথবা আমি নতুন শেয়ার কিনবো কিনা। প্রসপেক্টিভ শেয়ার হোল্ডার যদি চিন্তা করবে আমি ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবো কিনা। আমি যদি এক্সটার্নাল হই, ব্যাংকার হই, লোন প্রোভাইডার হই, তাহলে আমি কি চিন্তা করবো, নতুন করে তার লোন দিব নাকি তার কারেন্ট লোন যেটা আছে সেটা সেটেল করে নিব, কারণ ওর অবস্থা হয়তো ভালো না। আপনি বোর্ড অফ ডিরেক্টরস মানে শেয়ার হোল্ডারদের রিপ্রেজেন্টেটিভ হয়ে কি চিন্তা করবেন যে কোনো ডিসিশনে আপনি ভোট দিবেন কিনা, বোর্ড অফ ডিরেক্টরসে বসে কোনো ডিসিশনকে আপনি অ্যাপ্রুভ করবেন কিনা, অর অন্য কোনোভাবে ইনফ্লুয়েন্স করবেন কিনা। আমরা যে কথাগুলো এতক্ষণ বললাম সেটাকেই যদি এখন দেখেন, এখানে অবজেক্টিভের ক্রাইটেরিয়াতে দেখি, দেখেন এখানে সিম্পলি ওই কথাগুলোই বলা আছে যে ইউজারের ডিসিশন ইনভলভ হচ্ছে বাইং, সেলিং অ্যান্ড হোল্ডিং দ্য ইকুইটি অর ডেবিট ইনস্ট্রুমেন্ট। আপনি বাই করবেন, সেল করবেন না হোল্ড করে রাখবেন যে ভবিষ্যতে আরও প্রফিট আসবে। প্রোভাইডিং ও সেটলিং লোনস অ্যান্ড আদার ফর্মস অফ ক্রেডিট, মানে আপনি লোন কি তাকে নতুন করে দিবেন অ্যাজ এ ব্যাংকার ওর অ্যাজ এ লেন্ডার, ওর নিয়ে যার লোন আছে সেটাকে সেটেল করে নেবেন, ওর নাকি আদার ফর্ম অফ ক্রেডিটের দিকে যাবেন।
আর বোর্ড অফ ডিরেক্টরসে আপনি চিন্তা করবেন কি যে ভোট দিব না অন্যভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব। এখন এই যে তিনটা জিনিসকে আমরা দেখলাম যে ইউজারের ডিসিশন সাধারণত কী বিষয়ে নেয়, আমরা আবারও অবজেক্টিভে ফেরত যাই। অবজেক্টিভ ইজ ভেরি সিম্পল। আপনি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিচ্ছেন, সেটা তার জন্য ইউজফুল হতে হবে। সেই ইনফরমেশন দিয়ে সে ডিসিশন নেবে কি, সে যে রিসোর্সেসটা ওখানে দিয়েছে সেই রিসোর্সেসটা ব্যাপারে সে কী ডিসিশন নেবে, সেই ডিসিশন হচ্ছে এই তিনটা। এখন অ্যাজ এ শেয়ার হোল্ডার আপনি কী রিসোর্স দিচ্ছেন, আপনার টাকা ইনভেস্ট করছেন সেখানে, ব্যাংকার কি ইনভেস্ট করছে ওখানে, তার অ্যাজ এ ফর্ম অফ বরোয়িং সে তার টাকা ইনভেস্ট করছে। আপনি অ্যাজ এ ভোট বা অ্যাজ এ বোর্ড অফ ডিরেক্টরস আপনি কী করছেন, আপনি হচ্ছে আপনার মেধাকে ওখানে করছেন, সাথে সাথে কিন্তু আপনি বোর্ড অফ ডিরেক্টর যখন হচ্ছেন তখন কিন্তু আপনার শেয়ারও ওখানে আছে। ওকে, এখন এই ডিসিশনগুলো নেওয়ার সময় আপনি আরও কিছু জিনিসকে কনসিডার করবেন। তো এখানে দুইটা জিনিসের কথা কনসিডারেশনে বলা হয়েছে। একটা হচ্ছে প্রসপেক্ট ফর ফিউচার নেট ক্যাশ ফ্লো টু দ্য এন্টিটি, ভবিষ্যতে নেট ক্যাশ ফ্লো, আমরা এখানে শুধু ক্যাশ ফ্লোর কথা বলছি না, কিন্তু মানে ক্যাশ ফ্লো দুই রকম হয়, একটা ইনফ্লো একটা আউটফ্লো হয়। ইনফ্লো আউটফ্লো মানে নেট ক্যাশ ফ্লো, মানে পজিটিভ ক্যাশ ফ্লো কতটুকু আসবে, এবং ম্যানেজমেন্টের স্টুয়ার্ডশিপ অফ দ্য এন্টিটিস ইকোনমিক রিসোর্সেস। ম্যানেজমেন্ট বলতে যারা অর্গানাইজেশনকে ফাংশনাল অ্যাক্টিভিটিতে চালায় তাদের স্টুয়ার্ডশিপটা ইকোনমিক রিসোর্সেসে কেমন সেটাকে যাচাই করা। এখন কথা হচ্ছে এখানে একটা টার্ম আসলো স্টুয়ার্ডশিপ, এটা নিয়ে হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে আমি স্টুয়ার্ডশিপ বলতে এখন কি বুঝি। পরের স্লাইডে গেলেই বুঝতে পারবেন। বলছে the idea that one has a responsibility to manage wealth and the other assets equitably and sustainably. আমরা এই পুরো স্লাইডের যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এটা পড়ার আগে একটু অন্যভাবে চিন্তা করে দেখি যে স্টুয়ার্ড বলতে আমরা সহজভাবে কি বোঝাইতে পারি। আপনারা যারা প্লেনে কখনো জার্নি করে থাকবেন অথবা জার্নি না করলেও আপনাদের সবার জানা আছে প্লেন কিন্তু দুইজন অথবা তিনজন, বড় প্লেন হলে পাইলট, কো পাইলট ওর ফার্স্ট অফিসার তারা ওখানে আছেন। বাট ইন্টারনাল ভিতরে ম্যানেজমেন্টের জন্য যারা আছেন তাদেরকে আমরা অনেকে বিমানবালা বলেন, তাদেরকে আরও অনেক নামে ডাকা হয়, কেবিন ক্রু নামে ডাকা হয়। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এদিক থেকে যদি আপনি ধরেন প্লেনে পাইলট আছে ইজ ভেরি এক্সপিরিয়েন্স, কিন্তু বিমানবালা দরজা না লাগিয়ে বলে দিয়েছেন যে এভরিথিং ওকে, যদিও তার ওখানে ইন্ডিকেশন যাবে সঠিকভাবে এটাকে না লাগিয়ে বা সবাইকে ঠিক মতো না বসে উনি বলে দিলেন প্লেন চালানোর জন্য। তো পাইলট প্লেন চালানো শুরু করলেন, লোকজন সবাই দাঁড়িয়েছিলেন, তারা হুড়মুড় করে পড়ে গেলেন। সো হোয়াট উইল হ্যাপেন, ইট উইল বি কেওয়াস। এখন যদি ওই যিনি বিমানবালা বা যাকে কেবিন ক্রু বলা হচ্ছে ওনার দায়িত্ব হচ্ছে বিমানের পাইলটকে যদি আমরা বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারে বসাই আর বিমানবালাদেরকে বা কেবিন ক্রুদেরকে আমরা যদি বলি যে এরা ম্যানেজমেন্ট এমপ্লয়ি যারা ওনাদেরকে ডিরেকশন দিচ্ছেন, ওনাদের ডিরেকশন অনুযায়ী এদিকে কাজ করছেন যাতে সবাই সবার সিটে বসে থাকে, সব জানলাগুলো ঠিকমতো বন্ধ হয়, সব ক্যাবিনেটগুলো ঠিকমতো বন্ধ হয়ে থাকে, আদারওয়াইজ প্লেন চললেই ওপর থেকে সব ব্যাগগুলো নিচে পড়ে মানুষের মাথায় পড়তে পারে। সো দায়িত্ব যদি ঠিকমতো পালন না করেন তাহলে কি পুরো জিনিসটা একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। সো আমরা যদি ওইভাবে চিন্তা করি যে এখানে কেবিন ক্রু যারা আছেন তাদেরকে আমরা স্টুয়ার্ডশিপের সংজ্ঞায় একটা অর্গানাইজেশনের ম্যানেজমেন্টকে বসাই, তাহলে দেখেন জিনিসটা একটু ইজি হয়ে যাবে। বাকিটা আপনারা পুরো জিনিসটাকে একবার পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে আসলে স্টুয়ার্ডশিপ বলতে কী বুঝেছে। তবে তিনটে জিনিসকে মাথায় রাখতে হবে যে স্টুয়ার্ডশিপের অ্যাকচুয়ালি কাজ কী। কাজ হচ্ছে ফার্স্ট অফ অল ওনারের যে অবজেক্টিভ আছে সেটাকে নিজের কাজের ভিতরে অ্যালাইন করে নেওয়া। ওনারের অবজেক্টিভকে যদি নিজের কাজের ভিতরে তিনি অ্যালাইন করতে না পারেন তাহলে তো কখনোই তার বিজনেসের অবজেক্টিভটা পূর্ণ হবে না, অর্থাৎ শুড বি অ্যালাইন্ড উইথ দ্য অবজেক্টিভ। ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তাকে কোম্পানির রিসোর্সগুলোকে বা অ্যাসেটসগুলোকে বেস্ট ইউজ করতে হবে, এবং ফার্স্ট থিং এমন তাকে এটা ইনশিওর করতে হবে যে ওই অ্যাসেটগুলো যাতে মিস অ্যাপ্রোপ্রিয়েশন না হয়। এই অ্যাসেট মানে শুধু ফিক্সড অ্যাসেট না, এখানে মানিকে একটা অ্যাসেট বলা হয়েছে, কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টিকেও এখানে অ্যাসেট বলা হতে পারে। যখন
আমরা মনে হয় স্টুয়ার্ডশিপ নিয়ে অনেকগুলো কথা বলে ফেলেছি। আপনারা আরেকবার এখানে এই স্লাইডটা থেকে পজ করে যখন দেখবেন তখন পড়বেন। পড়ার পর যদি কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি এনিথিং, আই উইল অ্যান্সার ইউ অ্যাকর্ডিংলি। এবার আমরা আসি যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, সেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কী। আগের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সগুলোকে একটু অন্যভাবে ডিফাইন করা ছিল। সো নতুন যখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আসে তখন এটা ডেফিনেশনটাকে একটু ডিফারেন্টভাবে সাজানো হয়েছে। তো এখন বলা হচ্ছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা, একটাকে রিলেভেন্ট বলা হচ্ছে, রিলেভেন্স, আর একটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। এই দুইটাকে ইনহ্যান্স করার জন্য আরও চারটা ক্যারেক্টারিস্টিক্স প্রয়োজন, সেগুলোকে বলা হচ্ছে কম্পারেবিলিটি, ভ্যারিফাইবিলিটি, টাইমলিনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। আমি আবারও রিপিট করছি, কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স দুইটা, রিলেভেন্স অ্যান্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন। আপনার কোশ্চেন যদি আসে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ফান্ডামেন্টাল কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স কতগুলা, তাহলে আপনি লিখবেন কিন্তু দুইটা, রিলেভেন্স অ্যান্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে এক্সপ্লেইন কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ এন ইউজফুল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে, তখন আপনি লিখবেন যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স দুইটা, কিন্তু এটাকে এনহ্যান্স করার জন্য আরও চারটা এলিমেন্টের প্রয়োজন বা ক্যারেক্টারিস্টিক্সের প্রয়োজন। সেই এলিমেন্টগুলোকে আমরা বলছি একটা কম্প্যারেবিলিটি, একটাকে বলছি ভ্যারিফাইবিলিটি, আর একটাকে বলছি আন্ডারস্ট্যান্ডেবিলিটি। এখন হোয়াট ইজ রিলেভেন্স? রিলেভেন্স হচ্ছে যেটা আপনার ডিসিশনে ডিফারেন্স কিছু ক্রিয়েট করবে, অর্থাৎ আপনি যখন ডিসিশন নেবেন ওই ইনফরমেশনটার ক্যাপাবিলিটি আছে যে আপনার ডিসিশনকে ডিফারেন্টভাবে ভাবতে হতে পারে। এখন কথার কথা, এখানে একটা জিনিস দেখেন ইন্ডিকেশন দিয়ে বলা হচ্ছে ম্যাটেরিয়ালিটি। আমরা সবাই ম্যাটেরিয়ালিটি বলতে বুঝি যে যে জিনিসটা আমাদের ডিসিশনে ইম্প্যাক্ট করে, অর্থাৎ আপনার 100 কোটি টাকার কোম্পানির ভিতরে 1000 টাকার একটা যদি কোনো দ্রব্য হারিয়ে যায় সেটা আপনার ডিসিশন এখানে ইম্প্যাক্ট করবে না। কিন্তু যদি 10 লাখ কিংবা 20 লাখ টাকার একটা পণ্য যদি হারিয়ে যায় বা ওটা যদি কোনো কারণে মিস রিপোর্টিং হয়, তাহলে তখন কিন্তু আপনার এটা ইম্প্যাক্ট করবে। সো এইটাকে বলা হচ্ছে রিলেভেন্স। 1000 টাকা কিন্তু আপনার জন্য রিলেভেন্স না ইন সেন্স অফ ম্যাটেরিয়ালিটি। আরেকটা জিনিস রিলেভেন্সকে ডিফাইন করতে গিয়ে বলা হচ্ছে যেটা আপনার ডিসিশনকে প্রিডিক্টিভ ভ্যালু বা কনফার্মেটরি ভ্যালু হিসেবে আপনার ডিসিশনের ডিফারেন্স ক্রিয়েট করতে হেল্প করবে অথবা ইম্প্যাক্ট করবে। এখন একটা প্রভিশন, ধরেন আপনি কোনোভাবে কোনো অ্যাক্সেসে কোনো একটা কেসের কারণে ইউ হ্যাভ সাম ইম্প্যাক্ট। সো সেটা যদি এমন হয় যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট হয়তো খুব লেস হতে পারে, বাট বিজনেসে ওভারঅল ইম্প্যাক্ট ইজ ভেরি হাই, রেপুটেশনাল ইম্প্যাক্ট। সো তখন এইটাকে বলা হয় কিন্তু প্রিডিক্টিভ ভ্যালু, অর্থাৎ আপনার ফিউচার ইম্প্যাক্টটা অনেক বেশি হাই, এখন হয়তো খুব কম ইম্প্যাক্ট হচ্ছে। আর একটা কনফার্মেটরি ভ্যালু হচ্ছে যে ইউ নো হাউ মাচ ইউ উইল সাফার। সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। এটার ক্ষেত্রে তিনটা এলিমেন্ট দেখেন বলা আছে, কমপ্লিট, ফ্রি ফ্রম এরর অ্যান্ড আনবায়াসড। অর্থাৎ আপনি যে ইনফরমেশনটা দিবেন সেটা কমপ্লিট হতে হবে। ইনকমপ্লিট কোনো ইনফরমেশন কারোর কাছে ফেথফুল হবে না। ফ্রি ফ্রম এরর, এটার ভিতরে কোনো ধরনের ভুল থাকা যাবে না। আনবায়াসড হতে হবে, আপনি কোনোভাবে বায়াসড ইনফরমেশন কাউকে দিলে সেইটাকে আমরা বলবো না যে ইনফরমেশনটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হিসেবে অ্যাকসেপ্টেবল। এখন কথা হচ্ছে যে কমপ্লিট বলতে কি বোঝাচ্ছে? কমপ্লিট বলতে বোঝাচ্ছে আপনি কোনো ইনফরমেশনকে হাফ হার্টেড দিলেন, যে ধরেন কোনো একটা কেস হয়েছে, আপনি কেসের ইনফরমেশনটা বললেন যে কেসটা হয়েছে, কিন্তু এটা ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কি, এটা কত যেতে পারে, এটাকে দিলেন না, তাহলে কি আপনি ইনফরমেশনটাকে ফেথফুল বলবেন? ডেফিনেটলি নট। ফ্রি ফ্রম এরর, অর্থাৎ ওর ভিতরে কোনো ভুল থাকা যাবে না, সেটা ম্যাথমেটিক্যাল ভুল হোক অর
ইনফরমেশনাল মিস্টেকই হোক না কেন, আনবায়াসড, অর্থাৎ আপনি কোনো এক পক্ষের দিকে অর্থাৎ আপনার জন্য ফেভারেবল এরকমভাবে ইনফরমেশন দিলেন সেটা হবে না, যেটা ট্রু সেই ইনফরমেশনটা আপনাকে দিতে হবে। এখন কথা হচ্ছে যে ইনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, এটা 4টা এলিমেন্ট আছে: কম্প্যারেবিলিটি, ভেরিফাইবিলিটি, টাইমলিনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। সো কম্প্যারেটিভ বলতে হচ্ছে আপনি যে ইনফরমেশনটা দিলেন সেই ইনফরমেশনটা যদি আরেকজনের সাথে কম্পেয়ার করতে না পারেন তাহলে ওই ইনফরমেশনের কোনো ভ্যালু থাকবে? ডেফিনেটলি নট। ভেরিফায়েবল, আপনি ইনফরমেশন বললেন কিন্তু সেটা কোনো সোর্স থেকে ভেরিফাই করা যাচ্ছে না। মাঝে মধ্যে অনলাইন কিছু সংবাদ আছে যেগুলোতে দেখবেন হুটহাট করে খুব আই ক্যাচিং কোনো ইনফরমেশন দেয়, ভিতরে পড়ার পরে দেখবেন যে এটার কোনো ভ্যালুই নেই, অর্থাৎ দে জাস্ট আর্ন সামথিং অ্যান্ড রিপোর্টেড। সো এটার ভেরিফাইবিলিটি অর্থাৎ ডকুমেন্টারি ভেরিফাইবিলিটি যদি না হয় অর ভিজিবল কোনো এভিডেন্স থেকে যদি ভেরিফাইবল না হয় তাহলে সেটাকে কখনোই আপনি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে বলতে পারবেন না যে দিস ইজ আ গুড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। টাইমলিনেস, যে ইনফরমেশন যখন প্রয়োজন। আমরা কাট অফ পিরিয়ডের কথা শুনে থাকি, কোনো অ্যাকাউন্টিং পিরিয়ড যদি 31 ডিসেম্বরে হয় কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বা ফাইন্যান্সিয়াল কোনো অর্গানাইজেশনের, তাহলে আমরা কি বিচার করবো যে ওই 31 ডিসেম্বর পর্যন্ত যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে ততগুলোকে আমরা রিপোর্ট করবো। এখন আমি যদি ওখানে 2-3 তারিখের রিপোর্টও করে ফেলি, ইজ ইট এ গুড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন? ডেফিনেটলি নট। ইজ ইট অ্যাকসেপ্টেড ইনফরমেশন? ডেফিনেটলি নট, কারণ ওই 31 ডিসেম্বরের ইনফরমেশনকে আপনাকে দিতে বলা হয়েছে। আরেকটা কথা হচ্ছে টাইমলিনেসের, ইনফরমেশনকে সঠিক টাইমে দেওয়া। এখন আপনি 2020 সালের ইনফরমেশন 2022 সালে গিয়ে প্রকাশ করতেছেন, তাহলে ওই ইনফরমেশনের কি এখন আর কোনো ভ্যালু থাকবে? ডেফিনেটলি নট। আন্ডারস্ট্যান্ডেবিলিটি, অর্থাৎ ইনফরমেশনটাকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে একেবারে যিনি সামান্যতম অ্যাকাউন্টিংও জানেন বা বুঝেন তিনিও যেন ইনফরমেশনটাকে ক্যাপচার করতে পারেন, আন্ডারস্ট্যান্ড করতে পারেন। আপনি আপনার প্রোডাক্টের ফর্মুলাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে দিয়ে দিলেন, এটা কারো তো জানার দরকার নেই। তার জানার দরকার হচ্ছে ওই প্রোডাক্ট কতগুলো তৈরি করেছেন, কতগুলো বিক্রি করেছেন। প্রোডাক্টটা তৈরি করতে আপনার কী কী এলিমেন্ট লাগে সেটা লিখে দিতে পারেন, দ্যাটস অ্যাট বেস্ট, কিন্তু ওটার ফর্মুলাটা লিখে দেওয়ার জন্য তার জন্য প্রয়োজনই নাই। সো ইনফরমেশনকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে একেবারে যিনি ইনফরমেশনের সব থেকে বলতে বলে যে কম আন্ডারস্ট্যান্ডেবিলিটির ইউজার তিনিও যেন বুঝতে পারেন। তাহলে আমরা আবার একটুখানি ব্যাকে যাই এবং জিনিসটাকে রিভাইজ করে নিই যে কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিলেভেন্স, ফেথফুল রিপ্রেজেন্টেশন। এটাকে যদি এনহ্যান্স করতে হয় তাহলে আরও 4টা লাগে। এটাকে কম্পারেবিলিটি বলা হচ্ছে, এটাকে ভেরিফাইবিলিটি, টাইমলিনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবিলিটি। রিলেভেন্স জিনিসটা হচ্ছে যেটা আপনার ডিসিশনে ইম্প্যাক্ট করতে পারে ইন সেন্স অফ ম্যাটেরিয়ালিটি, সেটা হচ্ছে রিলেভেন্স। আর ফেথফুল রিপ্রেজেন্টেশন হচ্ছে ওই ইনফরমেশন যে ইনফরমেশনটা কমপ্লিট, ফ্রি ফ্রম এরর এবং আনবায়াসড। এখন কথা হচ্ছে এত কিছু করার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কস্ট কনস্ট্রেন্টস, যে আপনি যে বেনিফিটটা পাচ্ছেন সেই বেনিফিটটা পাওয়ার জন্য যেন আবার কস্ট ইনফরমেশন প্রোভাইড করতে কস্টটা বেশি না হয়ে যায়। সো ইউ আর ইনকারিং এ হাই কস্ট টু প্রোভাইড দ্য ইনফরমেশন, যেটা থেকে বেনিফিট আসছে খুবই কম। অর্থাৎ আপনি ধরেন একটা ইনফরমেশন আনার জন্য 20-25 লাখ টাকা খরচ করলেন, অথচ দেখা যাচ্ছে ওই ইনফরমেশনটা না পাইলে কোম্পানির জন্য খরচ হতো মাত্র 1 লাখ টাকা। সো দ্যাট ইনফরমেশন বা দ্যাট টাইপস অফ ইনফরমেশন ইজ রিয়েলি নট নেসেসারি ফর নাও। সো আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট সেশনে আবার পরবর্তী এই চ্যাপ্টারের পরবর্তী যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে ডিসকাস করব। সো আজকের মতো ধন্যবাদ, আবার নেক্সট সেশনে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।